তো আমি রেকর্ড করতেছি। রিস্ক এন্ড রিটার্নের সাথে আপনাদের পোর্টফোলিও চ্যাপ্টার একটা খুব সম্পর্ক আছে, কিন্তু কারণটা কি, পোর্টফোলিও চ্যাপ্টার করতে হলে কিন্তু আপনাকে রিস্ক এন্ড রিটার্নের এই সূত্র বা এই ম্যাথ গুলো, এই রেকর্ড গুলো, মানে তথ্যগুলো প্রয়োজন। কারণ আপনি এই রিস্ক এন্ড রিটার্ন ছাড়া কিন্তু পোর্টফোলিও চ্যাপ্টারটা কমপ্লিট করতে পারবেন না। এই জন্য আগে নর্মালি রিস্ক এন্ড রিটার্নটা করা হয়, তারপরে পোর্টফোলিও করা হয়, ঠিক আছে। যদি আমরা রিস্ক এন্ড রিটার্নটা মোটামুটি ভালো করে কমপ্লিট করতে পারি, তাহলে এর জন্য আমার পোর্টফোলিও চ্যাপ্টারের অর্ধেক অংশ কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে। কারণ এই সূত্রগুলো কিন্তু পোর্টফোলিওতে আছে। কারণ এই যেখানে রেকর্ড, এই রেকর্ড গুলো পোর্টফোলিওতে আমাকে বের করতে হবে। এই জন্য আমরা রিস্ক এন্ড রিটার্নটা একটু ভালো করে শিখি। দেখেন, এখানে লেখা আছে রিস্ক এন্ড রিটার্ন। এখানে রিস্ক এন্ড রিটার্ন মানে আছে দুইটা পার্ট, ঝুঁকি এবং আয়, যেটাকে বলা হয় ঝুঁকি এবং আয়। এটা হলো দুইটা পার্ট, দুইটা পার্টের সমন্বয় হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন। একটা হলো রিস্কের পার্ট, একটা হলো কি রিটার্নের পার্ট। এই দুটো পার্টের সমন্বয় হচ্ছে রিস্ক এন্ড রিটার্ন। সেখানে আপনাকে আলাদাভাবে একটু বোঝাতে হবে রিটার্ন, রিটার্নটা কি। নর্মালি অনেকে বলে রিটার্ন মানে হচ্ছে ফেরত, বাট রিটার্ন মানে ফেরত না, রিটার্ন মানে আয়। কারণ এটা ইনভেস্টমেন্টের ভাষায় রিটার্ন মানে কি বলা হয়, আয় বলা হয়। এখন আয়টা কি, আয়টা হচ্ছে কোন একটা প্রজেক্টে বিনিয়োগ করার পর একটা নির্দিষ্ট মেয়াদ পরে সেখান থেকে যে অর্থটা আপনি পাচ্ছেন সেটাকে রিটার্ন বলে। আবার বলছি, কোন একটা প্রজেক্টে বিনিয়োগ করার পর একটা নির্দিষ্ট মেয়াদের জন্য, কোন একটা প্রজেক্টের নির্দিষ্ট মেয়াদে বিনিয়োগ করার পর সেই প্রজেক্ট থেকে যে অর্থটা আপনি পাচ্ছেন বা পাবেন সেটাকে বলা হচ্ছে রিটার্ন। ওকে, এখন এই রিটার্নটা নিয়ে এসে এখন প্রথমে দেখেন, তাহলে রিটার্নের সংজ্ঞাটা কিন্তু আমি প্রথমে লিখে দিলাম যে রিটার্ন কি। রিটার্ন মানে যদি কেউ জিজ্ঞেস করে রিটার্ন কি, তাহলে বলবেন রিটার্ন মানে হচ্ছে কি আয়। এখন যদি বলে আয়টা কি, আয়টা হচ্ছে কোনো প্রজেক্টে বিনিয়োগ করার পরে, আবার বলছি কোনো প্রজেক্টে বিনিয়োগ করার পর সেই প্রজেক্ট থেকে একটা নির্দিষ্ট সময় পরে যে অর্থটা পাচ্ছেন সেটাকে বলা হবে আপনার আয় বলা হবে। এই আয় বা রিটার্ন যেটাকে দুই ভাবে ভাগ করা হয়। দেখেন রিটার্ন দুই প্রকার, এখানে সুন্দর করে লেখা আছে। এখানে দেখেন রিটার্ন আপনাকে লেখা আছে দুই প্রকার। একটাকে নাম আছে টোটাল রিটার্ন, একটা রিলেটিভ রিটার্ন। দেখেন অঙ্কের মধ্যে শুধু রিটার্ন বলে কিন্তু কোনো রেকর্ড বা কোনো কিছু থাকবে না। অঙ্কে আপনাকে বলা থাকবে না যে রিটার্ন বের করো না বের করো, এরকম কিছু না। আপনাকে হয়তো বলা থাকবে রিটার্ন আছে দুই প্রকার, একটা টোটাল রিটার্ন, একটা রিলেটিভ রিটার্ন। তো আপনাকে বলা থাকবে হয় টিআর বের করো, নালে আর আর বের করো, এরকম একটা কিছু বলা থাকবে। মানে রিটার্ন বলে কোনো রেকর্ড থাকে না, রেকর্ডে থাকে টোটাল রিটার্ন বা রিলেটিভ রিটার্ন, এই টাইপের কিছু থাকে। সেটা এখানে লেখা আছে যে রিটার্ন কয় প্রকার বললাম, রিটার্ন হচ্ছে দুই প্রকার। একটা বললাম টিআর, একটা বললাম আর আর। মানে একটা হচ্ছে টোটাল রিটার্ন, একটা হচ্ছে রিলেটিভ রিটার্ন, যেটাকে টিআর বলি আর 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 বলি আমরা। তাহলে রিটার্ন সম্পর্কে আমাকে জানতে হলে দুইটা সূত্র আমাকে জানতে হবে, টিআর এর সূত্র এবং আর আর এর সূত্র। এই জন্য দেখেন নিচে আবার লেখা আছে টোটাল রিটার্ন তিন ভাবে নির্ণয় করা হয়। এখানে লেখা আছে কি, টোটাল রিটার্ন আবার তিন ভাবে নির্ণয় করা হচ্ছে। এটা কি, বন্ডের জন্য, একটা স্টকের জন্য, একটা ওয়ারেন্টের জন্য। আই মিন টোটাল রিটার্নের অঙ্ক যদি পরীক্ষা আসে তাহলে বুঝে নেবেন এটা আমাকে তিনটা সূত্র অ্যাপ্লাই করতে হবে। তিনটা সূত্র যে কোনোটা অ্যাপ্লাই করতে হতে পারে, যেটা বলবে অঙ্কে সেইভাবে আমাকে সূত্র বসাতে হবে। এটা হলো তিনটা সূত্র এখানে লেখা আছে। তার মানে টোটাল রিটার্নের সূত্র হবে তিনটা, একটা বন্ডের জন্য, একটা স্টকের জন্য, একটা ওয়ারেন্টের জন্য। এখন অনেক ক্ষেত্রে ভাবতে পারেন মানে আমাকে তিনটা সূত্র মনে রাখতে হবে। তিনটা সূত্র মনে রাখার কোনো প্রয়োজন নেই। টোটাল রিটার্নের সূত্রগুলো সব প্রায় সেম, শুধু চেঞ্জ, মানে শুধু চেঞ্জটা কোথায় দেখেন। আপনি যখন বন্ডের সূত্র করতেছেন, আপনি দেখেন যখন বন্ডের এখানে সূত্র কিন্তু আয়, বন্ড মানে হচ্ছে ঋণ, ঋণের ক্ষেত্রে বন্ডের থেকে ইন্টারেস্ট আসে, বা সুদের ওই বন্ড বা ঋণের থেকে কি পাওয়া যায়, ইন্টারেস্ট পাওয়া যায়, সুদ পাওয়া যায়। এই জন্য দেখেন এখানে লেখা আছে আই প্লাস পি 1 মাইনাস পি 0 ভাগ পি 0 ইন্টু 100। এটা হলো টিআর এর সূত্র। এখন এটা বন্ড, এটা ফর স্টক, স্টকের সেম সূত্র, শুধু আয়ের জায়গায় আসতেছে ডি। এখন বলতে পারেন এখানে ডি কেন আসলো, বন্ড মাসে সুদ, যেখানে বন্ড থেকে ইন্টারেস্ট পাওয়া যায়, আর স্টক, স্টক থেকে শেয়ার, যেটাকে বলা হয় শেয়ার থেকে ডিভিডেন্ড পাওয়া যায়। এই জন্য আয়ের জায়গায় শুধু আসতেছে কিন্তু ডি। তাহলে দেখেন সূত্রটা শুধু বেসিক্যালি এখানেই পার্থক্য, এক জায়গায় আসতেছে আই আর এক জায়গায় আসতেছে ডি, আর বাকি যা আছে সব কিন্তু আগের মতো পি 1 মাইনাস পি 0 ভাগ পি 0 ইন্টু 100। আর ওয়ারেন্টের ক্ষেত্রে আসলে কোনো ডিভিডেন্ড বা ইন্টারেস্ট কিছুই থাকে না। আবার বলছে ওয়ারেন্টের ক্ষেত্রে ডিভিডেন্ড বা ইন্টারেস্ট কোনো কিছুই থাকে না, এই জন্য এখানে কোনো কিন্তু ডি বা আই কিছু নাই।
ওকে, তাহলে আমাদের কিন্তু দেখেন টোটাল রিটার্নে কয়টা সূত্র হলো, টোটাল রিটার্নে কিন্তু তিনটা সূত্র, সেই তিনটা সূত্র এখানে লিখলাম। তিনটা সূত্র হলে বেসিক্যালি পার্থক্যটা কি বুঝতে পারছেন? টোটাল রিটার্নে তিনটা সূত্র, একটা স্টকের জন্য, একটা বন্ডের জন্য, একটা ওয়ারেন্টের জন্য, বেসিক্যালি পার্থক্য কিন্তু খুবই কম। শুধুমাত্র বন্ডের যেখানে সেখানে একটা আয় আসতেছে, তারপরে স্টক যেখানে সেখানে আয় জায়গায় ডি, আর ওয়ারেন্ট যেখানে সেখানে কিছুই আসতেছে না, বাকিগুলো সব সেম। আয় যেভাবে বের করব ডিও কি সেভাবে বের করবো ভাইয়া? হ্যাঁ, মানে বুঝিনি, আয়ের মান যা হবে ডিও মান কি একই হবে? আবার একটু বলেন। আমরা আয় বের করব না, আয়ের মান যেটা না, হবে। আই আর ডি আলাদা, ডি মানে ডিভিডেন্ড। আচ্ছা, ওইটা মান দেওয়া থাকবে না? এটা বলি আমি, ডি মানে ডিভিডেন্ড, ডির মানটা নর্মালি অঙ্কে থাকে, ঠিক আছে? ডির আচ্ছা। মানটা অঙ্কে নর্মালি থাকে, কিন্তু আয়ের মানটা থাকে না। ডির মানটা আপনি অঙ্কে দেওয়া থাকবে, ডি মানে ডিবিটটা অঙ্কে দেওয়া থাকবে, কিন্তু আয় মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট, এটা অঙ্কে দেওয়া থাকে না। এই আয়ের মানটা আমাকে কি করতে হবে? এটা বের করতে হয়। এখন কিভাবে বের করতে হবে তার জন্য নোট নিচে লেখা আছে অবশ্যই। তারপর আমি বলে দিচ্ছি, আপনি যখন কোশ্চেনটা করছেন, এখানে আয়ের মানটা আসলে ইন্টারেস্ট অ্যামাউন্ট, এটা সবসময় ফেস ভ্যালুর উপর কাটতে হয়। আয় মানে বলা হয় ইন্টারেস্ট অ্যামাউন্ট। এখন মাথায় রাখবেন, অঙ্কের মধ্যে কিন্তু ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকবে না, অঙ্কের মধ্যে ইন্টারেস্ট রেট থাকে। হয়তো লেখা থাকবে ইন্টারেস্ট রেট 10%, ইন্টারেস্ট রেট 12%, এরকম একটা পার্সেন্টেজ থাকবে। ওই যে হুম। পার্সেন্টেজটা থাকবে, ওই পার্সেন্টেজটা আপনাকে ফেস ভ্যালু নামে একটা মান থাকবে, ওই ফেস ভ্যালুর উপর কাটতে হবে, মানে যে পার্সেন্টেজ থাকবে সেটা ফেস ভ্যালুর উপর কাটতে হবে। ফেস ভ্যালুর উপর কেটে যে মানটা পাবে সেটাকে বলা হবে আই। কথা ক্লিয়ার? হ্যাঁ, এই হচ্ছিল জি ভাই। আমাকে আইটা। আর ডির মানটা ডিভিডেন্ড, সেটা বললাম অঙ্কেই দেয়া থাকবে সেটা। এটা গেল আমাদের টোটাল রিটার্নের সূত্র। এবার আসেন রিলেটিভ রিটার্ন। যেমন আমরা বললাম একটু আগে যে টোটাল রিটার্ন যেমন তিন ভাবে নির্ণয় করা হচ্ছে, একইভাবে রিলেটিভ রিটার্নটাও সেম জিনিস, রিলেটিভ রিটার্নটাও সেম পজিশন, যেটাও আমাকে তিন ভাবে নির্ণয় করতে হবে। এটা দেখেন, টোটাল রিটার্ন এবং রিলেটিভ রিটার্ন, এটা সূত্র তিনটা, একটা স্টক, একটা বন্ড, একটা ওয়ারেন্ট, মানে ঠিক টোটাল রিটার্নটা যেভাবে নির্ণয় করতে হয়, রিলেটিভ রিটার্ন ঠিক একইভাবে নির্ণয় করতে হয়। এরও সূত্রগুলো এখানে সুন্দর করে লেখা আছে, আপনি দেখতে পারেন। ওকে, এটা দেখেন আপনার রিলেটিভ রিটার্নের সূত্র। রিলেটিভ, ওকে। এখন এখানে সূত্রটা একটু দেখলে দেখতে পারেন, জাস্ট একই একই ক্যাটাগরি সূত্র। এখানে আপনাকে একটা সূত্র মুখস্থ করলে বাকি দুটো তিনটা এমনি অটোমেটিক্যালি হয়ে যাবে। এটাকে খুব বেশি মুখস্থ করতে হবে না। সূত্রগুলো চেঞ্জ কতটুকু সেটুকু দেখলে আপনি মোটামুটি বুঝতে পারবেন। যখন বন্ডের সূত্রটা আমরা অ্যাপ্লাই করতেছি, তখন সূত্র আসতেছে কি, আই প্লাস পি ওয়ান বাই পি জিরো। এখানে বন্ডের ক্ষেত্রে যেহেতু ইন্টারেস্ট আসে, সেটা আই বাই পি ওয়ান বাই পি জিরো। এখানে কিন্তু কোনো 100 গুণ দেবে না, একটু খেয়াল করেন, টোটাল রিটার্নের প্রত্যেকটা সূত্রের পিছনে কিন্তু আপনি 100 দ্বারা গুণ করতেছেন। টোটাল রিটার্নের প্রত্যেকটা সূত্রের পিছনে আপনি 100 দ্বারা গুণ করছেন, বাট রিলেটিভ রিটার্নের সূত্রে কিন্তু 100 দ্বারা গুণ করা যাবে না। এটা যেন এখানে কোনো 100 দ্বারা গুণ করা নেই। আর একই সূত্র বন্ডের ক্ষেত্রে, স্টকের ক্ষেত্রে, ওয়ারেন্টের ক্ষেত্রে একই সূত্র, সেম জিনিস। এখন সূত্রগুলো নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। টোটাল রিটার্ন এবং রিলেটিভ রিটার্নের সূত্র নিয়ে কোনো কোশ্চেন আছে? না ভাইয়া। এখন কথা আছে, এই সূত্রগুলো করতে গেলে যে তথ্যগুলো প্রয়োজন, সূত্রটা আমরা শিখলাম, কিন্তু সূত্রগুলো কিন্তু বসাতে গেলে প্রত্যেকটা তথ্য প্রয়োজন। কি কি? আই, পি ওয়ান, পি জিরো, এগুলো কোথায়, এগুলো আমাকে থাকবে নাকি থাকবে না, কি করতে হবে, এগুলো আমাকে প্রয়োজন আছে। সেই জিনিসগুলো কিন্তু আমরা এবার হিয়ারে একটু জানবো, যে আইটা কি, ডি ওয়ান কি, পি ওয়ান কি, সেগুলো দেখেন আপনাকে এখানে হিয়ারে সুন্দর করে লেখা আছে। পি ওয়ান এর ফুল মিনিং কি, পি জিরো এর ফুল মিনিং কি, আইটা কি, ডি কি, এখানে একটা নোট লেখা আছে। কি সুন্দর ভাবে এখানে সুন্দর করে নোট গুলো লেখা আছে, সেটা একটু দেখেন। পিয়ন মানে কি? পিয়ন মানে হচ্ছে সেলিং প্রাইস বা এন্ডিং প্রাইস, কারণ অঙ্কে কিন্তু পিয়নটা থাকবে না, অঙ্কে সেলিং প্রাইস বা এন্ডিং প্রাইস নামে লেখা থাকবে, সেটাকে আমরা বলবো পিয়ন। এজন্য পিয়ন মানে বলা হয় সেলিং প্রাইস বা এন্ডিং প্রাইস। এরপর আছে পি জিরো। পি জিরো মানে যেটাকে বলা হয় পার্চেস প্রাইস বা বিগিনিং প্রাইস, পি জিরো মানে বলা হয় পার্চেস প্রাইস বা বিগিনিং প্রাইস। আই মানে কি? আই মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট। আই মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট। ডি মানে হচ্ছে কি বলা হয় ডিভিডেন্ড, ডি মানে বলা হয় ডিভিডেন্ড। এটা হলো আমাকে
চারটা জিনিস যে ফুল মিনিং গুলো। এবার এখানে একটা নোট লেখা আছে দেখেন যে ইন্টারেস্ট অ্যামাউন্ট, আমি আগেই বলছি যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা কিন্তু অঙ্কে থাকবে না, অঙ্কে থাকবে ইন্টারেস্ট রেট থাকে, ইন্টারেস্ট অ্যামাউন্ট থাকে না। তো যখন এরকম অ্যামাউন্ট না থাকবে, রেট থাকবে, তখন ওই রেট দিয়ে কার উপর কাটতে হবে, ফেস ভ্যালুর উপর কাটতে হবে। সেটা এখানে লেখা আছে যে ইন্টারেস্ট অ্যামাউন্ট অল টাইম ফেস ভ্যালুর উপর কাটতে হয়, মানে ইন্টারেস্ট রেট থাকলে সে রেটটা কি করতে হবে, সবসময় অঙ্কের মধ্যে একটা ফেস ভ্যালু থাকবে, সেই ফেস ভ্যালুর উপর রেটটা কেটে তারপর অঙ্কটা করতে হবে। সো পাশে কিন্তু সুন্দর করে লেখা আছে লেট ফেস ভ্যালু ইজ ইকুয়াল টু 100/1000। মানে ইন্টারেস্ট অ্যামাউন্ট যখন আমাকে রেট পার্সেন্টেজ থাকবে, তো সেটা ফেস ভ্যালুর উপর কাটতে হবে। এখন যদি কথা আছে এখানে কিন্তু বলছে লেট ফেস ভ্যালু 100/1000, মানে এখানে লেট মানে ধরা, কাহিনী আছে যে ফেস ভ্যালু যদি অঙ্কে থাকে তাহলে আপনাকে আর কিন্তু ধরতে হবে না। ফেস ভ্যালু কিন্তু যদি থাকে, ফেস ভ্যালু থাকে তাহলে আর ধরবেন না, বাট ফেস ভ্যালু যদি না থাকে তখন আমাকে কি করতে হবে বলুন তো, ফেস ভ্যালু না থাকে তখন এটা ধরে নিতে হবে। তাহলে কথা হচ্ছে যে আমাকে বললাম যে ইন্টারেস্ট অ্যামাউন্টটা সবসময় কি ফেস ভ্যালুর উপর কাটতে হবে। এখন ফেস ভ্যালু যদি দেওয়া থাকে তো ভালো, ফেস ভ্যালু যদি না থাকে তাহলে আমাকে ফেস ভ্যালুটা কি করতে হবে, ধরে নিতে হবে। কত ধরবো আমরা, 100 ধরতে পারি অথবা কি 1000 ধরতে পারি। যেখানে একটা ধরার পরে সেটার উপর কেটে আমরা কাজ করব। আর 2 নম্বরে এখানে একটা লেখা আছে দেখেন, নোট আর আর এর সাথে কখনো 100 গুণ হবে না। এই কথাটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আর আর মানে হচ্ছে রিলেটিভ রিটার্ন। আপনাকে রিলেটিভ রিটার্নের উপরে কখনো একসাথে গুণ না, 100 দ্বারা গুণ হবে না। আর এখানে সেখানে কিন্তু সূত্রে লেখা আছে দেখেন, সূত্রে কিন্তু কখনো গুণ লেখা নেই, কারণ কি 100 দ্বারা গুণ করা মানে হচ্ছে অঙ্কটা পার্সেন্টেজ হয়ে যায়। যদি কোনো সূত্রের পেছনে 100 দ্বারা গুণ করা হয় তাহলে সেটা পার্সেন্টেজ হয়, 100 দ্বারা গুণ না করলে সেটা পার্সেন্টেজ হয় না। যেহেতু রিলেটিভ রিটার্নের পাশে 100 দ্বারা গুণ করা হচ্ছে না, তার মানে অ্যান্সারটা কখনোই পার্সেন্টেজ দিবেন না। যদি ভুলেও কেউ পার্সেন্টেজ দিয়ে বসে, তাহলে কিন্তু অঙ্ক জিরো হয়ে যাবে। এজন্য মাথায় রাখবেন, রিলেটিভ রিটার্নের মান কখনো 100 দ্বারা গুণ হবে না বা পার্সেন্টেজ হয় না। যতটুকু বললাম ততটুকু কি বুঝতে পারছেন সবাই? জি ভাইয়া, বুঝতে পারছি। এরপর আপনাকে সুন্দর করে নিচে একটা কাহিনী লেখা আছে দেখেন, হোল্ডিং পিরিয়ড এল, এটা হচ্ছে হোল্ডিং পিরিয়ড রিটার্ন, মানে এটাকে আমরা বলি এইচপিওআই, এটাকে বলি এইচপিআর। হোল্ডিং পিরিয়ড এল যেটাকে আমরা বলি এইচপিওআই, হোল্ডিং পিরিয়ড রিটার্ন যেটাকে বলি এইচপিআর। এখন বলতে পারেন এটা কি, কিছু কিছু অঙ্কে আপনাকে রেকর্ডে এরকম লেখা থাকবে যে ক্যালকুলেশন অফ এইচপিওআই, বা রেকর্ডে লেখা থাকে ক্যালকুলেশন অফ এইচপিআর। এইচপিআর মানে হোল্ডিং পিরিয়ড এল, এইচপিআর মানে হোল্ডিং পিরিয়ড রিটার্ন। সো আপনাকে যদি কখনো লেখা থাকে রেকর্ডে এইচপিওআই বা এইচপিআর এরকম কোনো কথা লেখা থাকে, সেক্ষেত্রে আপনি তো অনেক কনফিউজ হতে পারেন যে ভাই আসলে কি করবো আমরা। তো কনফিউজ হওয়ার কিছু নেই, দেখেন এখানে লেখা আছে এইচপিওআই, যেটা একটা নাম হচ্ছে টিআর বা টোটাল রিটার্ন। হোল্ডিং পিরিয়ড এল বা এইচপিওআই, যেটাকে একটা নাম হচ্ছে টিআর বা টোটাল রিটার্ন। আই মিন আপনাকে যদি কখনো এইচপিওআই বলে তাহলে আপনাকে কি আর বের করতে হবে, টিআর বের করতে হবে। আর যদি কখনো এইচপিআর বলে, হোল্ডিং পিরিয়ড রিটার্ন বা এইচপিআর বলে, তখন আমাকে আর আর বের করতে হবে। এটা হলো টিআর বা আর আর এর একটা সিনোনিম, যেটা সেটা এখানে লেখা হয়েছে। এই হচ্ছে আপনাদের রিটার্ন সম্পর্কিত থিম বা রিটার্ন সম্পর্কিত আলোচনা। সো রিটার্ন নিয়ে আর কারো কোনো কথা থাকলে বলতে হবে, নাহলে আমরা রিক্সে যাবো। ভাইয়া প্রথম স্ক্রিনশটটা দিতে পারিনি। হয়েছে। জি ভাইয়া, হয়েছে। এখন আমরা আসি রিক্স এর মধ্যে আসি। রিক্স মানে কি জানেন? রিক্স এর অর্থ কি বলেন তো, বাংলা অর্থ কি রিক্স এর? ঝুঁকি। 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 এখন এটা রিক্স কিন্তু একটা ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, যে ঝুঁকি কাকে বলে, এটা পার্ট এতে আসতে পারে। বলতে পারেন কেউ ঝুঁকি কাকে বলে? আচ্ছা আমি বলে দিচ্ছি। ঝুঁকিটা কি, ঝুঁকিটা হচ্ছে অনিশ্চয়তার কারণে কোনো ক্ষয়ক্ষতির যে সম্ভাবনা, সেটাকে বলা হয় ঝুঁকি। মানে কোনো একটা ঘটনা ঘটতে পারে বা না ঘটতে পারে, এই যে অনিশ্চয়তা, এই অনিশ্চয়তার কারণে কারণে যে সম্ভাবনাটা হয়, ক্ষয়ক্ষতির সম্ভাবনা, সেটাকে বলা হয় ঝুঁকি বলা হয়। এই জন্য যদি কখনো রিস্ক কাকে বলে, হোয়াট ইজ রিস্ক, সেরকম লিখবেন যে অনিশ্চয়তার কারণে কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাটাকে কি বলা হয়, ঝুঁকি বলা হয়।
এই ঝুঁকিকে নর্মালি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্বারা প্রকাশ করা হয়। দেখেন এখানে লেখা আছে উপরে সুন্দর করে, রিস্ক স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা যেটাকে আমরা এসডি বলি। এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এটা অনেকে জানেন না। এজন্য যদি ভাইয়া কখনো অঙ্কে স্ট্যান্ডার্ড রিস্ক, বিজ্ঞানের সূত্র পড়ে নিছি তাই না? হ্যাঁ, এটা ঝুঁকিকে নর্মালি কি বললাম, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি দ্বারা প্রকাশ করা হয়। এই জন্য যদি কোনো রেকর্ডে, এই জন্য যদি কখনো আপনাকে রেকর্ডে বলা থাকে হোয়াট ইজ রিস্ক বা ক্যালকুলেশন অফ রিস্ক, যদি কখনো রেকর্ডে আপনাকে লেখা থাকে ক্যালকুলেশন অফ রিস্ক, তাহলে বুঝে নেবেন আমাকে এসডি বের করতে হবে, কারণ রিস্ক বলা মানে আমাকে কি করতে হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা এসডি বের করতে হবে। এই জন্য রিস্ক মানে আমাকে এসডি করে নেবেন, এসডি বের করবেন, সেটাই। তো যাই হোক, এবার দেখেন আপনাকে সূত্র লেখা হয়েছে, রিস্ক কে স্ট্যান্ডার্ড বা এসডি দ্বারা প্রকাশ করে। এবার রিস্ক এর সূত্র এসডি বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা রিস্ক এর সূত্র কিন্তু দুইটা। রিস্কের বেসিক্যালি সূত্র হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রবাবিলিটি থাকলে, একটা বছর থাকলে। যে কোনো একটা ফরম্যাটে আপনার পরীক্ষা আসবে, হয় প্রবাবিলিটির ফরম্যাট থাকে নাহলে বছর, যখন যে ফরম্যাট থাকবে তখন সেই সূত্রটা ব্যবহার করতে হবে। যদি প্রবাবিলিটি ফরম্যাট থাকে তাহলে সূত্র দেখেন কি লেখা আছে, আর মাইনাস ইএফআর। আর এর নিচে আই দেওয়া আছে, ওই আইটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, ডাজেন্ট ম্যাটার। আর মাইনাস ইএফআর তার মাথায় স্কোয়ার গুণ পি, পি প্লাস সামেশন তারপর রুট ওভার। এই হচ্ছে রুট কিন্তু টোটাল পর্যন্ত, এই হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের সূত্র যদি অঙ্কে প্রবাবিলিটি থাকে। আরেকটা সূত্র স্ট্যান্ডার্ডেশনে লেখা আছে দেখেন, আর মাইনাস আর বার, আর মাইনাস আর বার তার মাথায় স্কোয়ার, নিচে আছে এন মাইনাস ওয়ান সামসান তার রুট। এখন এখানে ছোট্ট একটা কথা বলি, যখন আপনি প্রথম সূত্রটা ব্যবহার করতেছেন স্ট্যান্ডার্ডেশন বা এসডির প্রথম সূত্রটা যখন আপনি ব্যবহার করতেছেন, তখন আপনাকে দুইটা তথ্য প্রয়োজন, তিনটা তথ্য। একটা আর, একটা ইএফআর, একটা পি মানে প্রবাবিলিটি, এই তিনটা তথ্য প্রয়োজন। মনে রাখবেন, পি মানে প্রবাবিলিটি, এটা অঙ্কে মাস্ট বি দেওয়া থাকবে। আর মানে রিটার্ন, এটা অঙ্কে দেওয়া থাকবে, আর মানে রিটার্ন। কিন্তু ইএফআর যেটা, এটা কখনোই থাকবে না। তার মানে আপনাকে রিক্সের অঙ্ক করতে হলে বা রিক্সের অঙ্ক করতে হলে প্রথমত আগে কি ইএফআর বা যেটার একটা ফুল মিনিং আছে, এটাকে বলে এক্সপেক্টেড রিটার্ন, ওই এক্সপেক্টেড রিটার্নটা আমাকে বের করতে হবে। এটা প্রবাবিলিটির ক্ষেত্রে। ঠিক একইভাবে যখন বছরের ক্ষেত্রে, যখন সেক্ষেত্রে সূত্র দেখেন লেখা আছে আর মাইনাস আর বার, সেক্ষেত্রে কিন্তু আর বারের মানটাও কখনো অঙ্কের মধ্যে 100% থাকবে না। তার মানে যদি আমার প্রবাবিলিটি থাকে তখন এই অ্যাপারটা থাকবে না, যদি কখনো বছরের ফরম্যাট থাকে তখন আর বার এটা এই ফরম্যাটটা থাকবে না। সো আই মিন এর থেকে বোঝা যায় যে রিস্ক বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করতে হলে আমাকে হিয়ারে মাস্ট বি দুইটা রেকর্ড, দুইটা তথ্য আরো আমাকে বের করতে হবে। কি কি? একটা হচ্ছে ইয়াফার, একটা হলো আর বার, কারণ কোনটা ফরম্যাটে আসবে সেটা তো জানি না। যদি প্রবাবিলিটি হয় তাহলে ইয়াফার বের করতে হবে, যদি বছর হয় তাহলে আর বার বের করতে হবে। সব থেকে মজার বিষয়, এই ইয়াপার বা আর বার এগুলো কিন্তু রেকর্ড হিসেবে আপনাকে আসতে পারে, এগুলো কিন্তু রেকর্ড হিসেবে যেতে পারে। আর যদি রেকর্ড না আসে তাহলে আমাকে হিয়ারে বের করে নিতে হবে। সেটাই দেখেন নিচে লেখা হয়েছে, ওই যে দেখেন 2 নাম্বার আর 3 নাম্বার যে সূত্র সেটা। 2 নাম্বার 3 নাম্বারে লেখা আছে, 2 নাম্বারে লেখা আছে এক্সপেক্টেড রিটার্ন বা এক্সপেক্টেড রেট অফ রিটার্ন, যেটাকে বলা ইয়ারপার। সো ইয়ারপারটা কিন্তু আমাকে বের করতে হবে। এটা সূত্র হলো সামেশন আর আই ইন্টু পিআই। সামেশন মানে যোগফল, আর মানে রিটার্নের সাথে প্রবাবিলিটি গুণ করতে হবে এটা। আর 3 নাম্বার যে সূত্র লেখা আছে অ্যাভারেজ মিন বা অ্যারিথমেটিক মিন, মানে যেটাকে বলে আর বার। এই আর বারের কিন্তু ফুল মিনিং আছে, আর বারের ফুল মিনিং আছে মিন বলি বা অ্যারিথমেটিক মিন বলি বা অ্যাভারেজ বলি, যেটাই বলি না কেন সেটাকে বলে আর বার। আর বারের সূত্র লেখা আছে সামেশন আর ভাগেন। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে আমাকে এসডি সূত্রটা বের করতে হলে, মানে এসডি সূত্র করতে হলে আমাকে হিয়ারে আরো দুইটা সূত্র আমাকে প্রয়োজন, একটা হলো ইয়া পারের সূত্র, একটা হলো আর বারের সূত্র। সবাই এটা কি বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। ভাইয়া ওকে। ওইখানে আর বার না দিয়ে এক্স বার দিলে ভালো হয় না? না, এটা স্ট্যাটিক্স এর ক্ষেত্রে এখানে অ্যাপ্লাই করা যাবে না। আপনি স্ট্যাটিক্স এর রুলস ফলো করছেন মনে হয়, তাই তো নাকি? রিক্সের আমি জি ভাইয়া, কারণ ওইখানে হ্যাঁ তো দেখেন, করে আসছি এক্স বার, এখানে তো আর সমস্যা হইতেছে। আপনি আপনি ওইখানে করছেন স্ট্যাটিস্টিক্স, আর এখানে করছেন ইনভেস্টমেন্ট, দুটো তো এক জিনিস না। ইনভেস্টমেন্ট আর স্ট্যাটিস্টিক্স তো এক জিনিস না, এজন্য স্টার্টের নিয়ম ইনভেস্টমেন্টে করা যাবে না, এটা হলো বিনিয়োগ। সো এখানে যেমন আমরা কিন্তু রিটার্ন মানে কি জানি, আমরা জানি রিটার্ন মানে ফেরত, তাই না? তাহলে আমরা তো রিটার্ন মানে ফেরত সারা জীবন শিখে আসছি, কিন্তু এখানে রিটার্ন মানে ফেরত না, রিটার্ন মানে আয়। এখন তাহলে আমি এখানে ফেরত কেন লিখবো না? সো ইনভেস্টমেন্টের ভাষাগুলো আলাদা, এই জন্য অন্য কোনো কিছুর ভাষায় ইনভেস্টমেন্টে অ্যাপ্লাই করা যায় না। ইনভেস্টমেন্টের ভাষাগুলো এর মতো অর্থ করেই আপনাকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে মেন বা অ্যারিথমেটিক মিন, যেটাকে আমরা কি আর বার দ্বারা প্রকাশ করবো, কারণ সূত্রে কিন্তু দেখেন আপনাকে এক্স বারের প্রয়োগ না, সূত্রে কিন্তু আর বারের প্রয়োগ আছে, এই জন্য খেয়াল রাখতে হবে এগুলো। ভাইয়া ওই আর আই এই আই না দিলে হবে তাই বলেছেন? হ্যাঁ হ্যাঁ, আর আয় না দিলে হবে। আয় মানে ইন্ডিভিজুয়াল, ওটা না দিলে কোনো সমস্যা নেই। এখানে দিছে কেন তাহলে? ওটা দিছে না দিলেও কোনো সমস্যা নেই, তাই বলছি যে না দিলে কোনো সমস্যা নেই। দিতে হবে না তা না, না দিলে কোনো সমস্যা হয় না তাই বলছি। দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। দিলে আবার মনে পড়ে কি আই, আই মানেও একটা সূত্র আসবে।
তাহলে আমাদের তিনটা সূত্র গেল। চতুর্থ নম্বর দেখেন, এক্স এর আরো কিছু সূত্র আছে, তাহলে আমাদের তিনটা সূত্র গেল। এক্স এর চতুর্থ নম্বর সূত্র হলো যেটাকে আমরা বলি জিওমেট্রিক মিন। চতুর্থ নম্বর সূত্র যেটাকে বলে জিওমেট্রিক মিন, বা যেটাকে আমরা বলবো জিএম। জিওমেট্রিক মিন জিএম এর সূত্র হলো কি, সি ডাব্লিউ আই তার পাওয়ার অন বা গেন, সি ডাব্লিউ আই তার পাওয়ার অন বা গেন মাইনাস 1 × 100। এটা হলো জিওমেট্রিক মিন বা জিএম এর সূত্র। আবার বলছি সূত্রটা কি, সি সি ডাব্লিউ ডাব্লিউ আই আই, কি? শেষ করি। সি ডাব্লিউ আই তার পাওয়ার 1/((1 × 100)। এখন এই জিওমেট্রিক মিন করতে গেলে আবার সি ডাব্লিউ এটা লাগবে। সি ডাব্লিউ এটা কি, এটা দেখেন 5 নম্বর সূত্রে আপনাকে লেখা আছে। 4 নম্বর সূত্রে পরবর্তী সূত্র আছে 5 নম্বর, এখানে লেখা আছে, ছোট করে লেখা পড়ছে। 5 নম্বর সূত্রটা লেখা আছে, সি ডাব্লিউ যে কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স, সি ডাব্লিউ আই। হ্যাঁ জানি। তাহলে 5 নম্বর সূত্র হলো কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স, যেটাকে বলা হয় সি ডাব্লিউ আই। সি ডাব্লিউ সূত্র কি লেখা আছে দেখেন, সিডব্লিউ সূত্র আছে ডাব্লিউ আই ইন্টু 1 + TR1 1 + TR2, এবার ডট 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 ডট। এখানে আসেন, সিডব্লিউ আই করতে গেলে আবার কি লাগবে, ডাব্লিউ আই লাগবে। ডাব্লিউ আই মান কিন্তু 1, এখানে পাশে লেখা আছে ডাব্লিউ এর মান হচ্ছে 1 হবে ফিক্স। আর 1 + TR1 T2 ডট ডট এভাবে এই জন্য দিয়েছে কারণ অঙ্কে টিআর বা টোটাল এটার অঙ্কে দেয়া থাকবে। এখন অঙ্কে কতগুলো থাকবে তা তো জানি না, যদি 4টা থেকে 4বার লিখতে হবে, 5টা থাকলে 5বার লিখতে হবে, এটা এই জন্য TR1 TR2 দিয়ে ডট ডট দেওয়া আছে। এখন যতগুলো থাকবে ততগুলো লিখতে হবে আপনাকে। এটা গেল আমাদের সিডব্লিউ। 6 নম্বর সূত্র যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স, যেটাকে আমরা সিবি বলি। 6 নম্বর যে সূত্র যেটাকে আমরা বলবো কোএফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স বা সিবি। সিবি সূত্র হলো এসডি ভাগ ইয়াফ আর ইন্টু 100। এখানে সূত্রটা আরেকটু ইয়ে করে যেত, এসডি ভাগ ইয়াফ আর অথবা আর বারও দেওয়া যায়। এখানে ইয়াফ আর না দিয়ে, শুধু ইয়াফ আর না দিয়ে আর বারটাও দেওয়া যায়, ভালো হয় আর বারটা দিলে। কারণ কি, অঙ্কে কিন্তু দুইটা ফরম্যাটে থাকবে, কখনো বছরের ফরম্যাট থাকে, কখনো প্রবাবিলিটি। যদি অঙ্কে কখনো বছরের ফরম্যাটে থাকে তাহলে নিচে ইয়াফ আর না, নিচে কিন্তু আর বার দিতে হবে। এই জন্য সূত্রটা লেখা উচিত ছিল এসডি ভাগ ইয়াপার অবলিক আর বার। যদি অঙ্কে প্রবাবিলিটি ফরম্যাটে হয় তাহলে ইয়াপার হবে, আর যদি বছরের ফরম্যাটে তাহলে আর বার হবে। কথা বুঝতে পারছেন? জি ভাইয়া। এডিট করা যাবে না? হ্যাঁ, এখান থেকে এডিট করে লিখে দেওয়া যাবে না? লেখা তো কষ্ট হয়ে যাচ্ছে। এসডি ভাগ ইয়াপার অবলিক আর বার, ইয়াপার অবলিক আর বার ইন্টু কি 100। এখানে দুইটা আমি লিখে দিচ্ছি, ওইটাই নিয়ে নেন। মানে এখানে যে কোনোটা আপনাকে দিতে হবে, যদি অঙ্কে প্রবাবিলিটি হয় তাহলে ইয়াপার, বছর হলে আর বার ইন্টু 100। এই যে সূত্রগুলো লিখলাম এগুলো সব হচ্ছে কি রিক্স এর সূত্র, আর আগে যা কিছু ছিল রিটার্ন। তবে মাথায় রাখবেন রিক্স আর রিটার্ন কিন্তু সম্পূরক, মানে একটা অঙ্ক রিটার্ন আসলে শুধু রিটার্নের রিকোয়ার্ড থাকবে তা না, রিটার্নের সাথে রিক্স এর সম্পর্ক আছে। এই জন্য আপনাকে মনে করেন রিক্স এর কিছু অঙ্ক হলো, সেখান থেকে রিটার্নও দিয়ে গেল, রিটার্নও আছে রিক্স আছে, এমন হতে পারে। এই জন্য দুটো সূত্রই মনে রাখার চেষ্টা করতে হবে, কারণ রিক্স এর অঙ্কের মধ্যে কিন্তু রিটার্নের সূত্র ইনক্লুড হয়ে যেতে পারে। এই জন্য অঙ্কটা পড়তে হবে, পড়ে বুঝতে হবে যে এখানে শুধু রিক্স চাইছে নাকি শুধু রিটার্ন চাইছে। এখন আপনাদের আর কোনো কোশ্চেন থাকলে বলতে হবে। ভাইয়া, এখানে কিউমুলেটিভ ওয়েলথ ইন্ডেক্স কি শুধুমাত্র জিওমেট্রিক মিনের ক্ষেত্রেই দরকার, নাকি এটা আলাদাভাবে আসতে পারে? এটা আলাদাভাবে রেকর্ডও দিতে পারে আপনাকে, যেমন ওই যে এখানে নিচে রেকর্ডে লেখা আছে সিডব্লিউআই। এখন আপনাকে যদি জিএম এর মধ্যে থাকে তাহলে সেটা হিয়ারে বের করতে হবে, আর যদি মনে করেন যে আলাদাভাবে থাকে তাহলে আলাদা সূত্রের মাধ্যমে বের করতে হবে। এগুলো সব কিছু অঙ্কের রেকর্ডের উপর বেস করতে হয়, ঠিক আছে? রেকর্ডে যেরকম ভাবে বলে সেভাবে আপনাকে করতে হবে। কারো কোনো কোশ্চেন? না ভাইয়া। ওকে। না ভাই।
লিঙ্কটা এখনই কেটে যাবে, ঠিক আছে? তো আমি এরপরে আর যারা ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে আছেন তাদের যে ফিনান্স ক্লাস, ওটা আমি আর লিঙ্ক দেবো না। আমি একটু রেস্ট নিতে যাবো এখন, যেহেতু আসলে নিজের শরীরটা ভাইয়া এখনো ক্লিয়ার তুমি ভালো না। তাহলে সূত্রই থাকবে শুধু? কবে, আজকে? হ্যাঁ। হ্যাঁ, এটাই তো করলাম, সূত্রগুলোই তো লিখলাম, আজকে অঙ্ক না। ও, ওকে। ঠিক আছে। ভাইয়া তাহলে উর্বর কি না, হবে না? উর্বর না, আপনি একটু মিলন ভাইয়ের সাথে একটু কথা বলেন। মিলন ভাই আপনাকে মানে নক করছে, আপনি তো অবশ্যই মিলন ভাইয়ের সাথে এখনই আচ্ছা নক ভাইয়া। করেন, ঠিক আছে? হ্যাঁ, না আচ্ছা আজকে আর ভাইয়া। অঙ্ক করাবো না, ইনশাল্লাহ নেক্সট দিন অঙ্ক করবো। আর আজকে নেক্সট ক্লাসে আমি লিঙ্ক দিচ্ছি না, ঠিক আছে? আর নিজের একটু জ্বর ছিল তো, এই জন্য শরীরটা একটু বেশি ভালো না। এই জন্য আমি আর নেক্সট ক্লাসে লিঙ্কটা দিচ্ছি না, একটাই করাচ্ছি, ঠিক আছে? ভাইয়া, মিলন ভাইয়ের আচ্ছা একটু বলেন বন ক্রিয়েশনের সব অঙ্কগুলো যেন একটু দিয়ে দেয়। আচ্ছা, আমি ভাইকে বলতেছি, নমস্কার। ওকে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।